এমন বলছিলাম কি যে হাইকোর্টের ওই উকিল এসেছিলেন, উনি বললেন যে আমাদের খুব তাড়াতাড়ি ডেট পড়বে কোর্টে। ঠিক আছে মা, আমি ওর সাথে কাল কথা বলে নেব। এমন ঈশ্বরের কাছে আমি দিনরাত প্রার্থনা করছি, আর কিচ্ছুর জন্য নয়, শুধুমাত্র নিজেরা মাথা উঁচু করে বাঁচার জন্য। এই লড়াইটা আমরা যেন জিততে পারি। এর চেয়ে বড় জয়, এর চেয়ে বড় চাওয়া আমার আর কিচ্ছু নেই। মা, তোর ফোন। এখন আবার কে ফোন করলো? কথা বল। কে? দেবদূত বনিসিনা ফোন করেছে। কে? ধর। হ্যালো হ্যালো গুলু, এর মধ্যে একদিন তোর বাড়ি যাবো আমি। আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেল। দেখ, যুদ্ধে তো হার জিত লেগেই আছে, তাই না? এই যুদ্ধে আমি জিতেছি, তুই হেরেছিস। তাই বলে কি আমাদের পারিবারিক সম্পর্কটা আমি ভুলে যাব? সেটা কোনোদিন হয়? দেখ, আজ আমার মেয়ের বিয়ের কথা সব ফাইনাল হয়ে গেল। এর মধ্যে তো আর বেশি দিন নেই, ওকে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ফলে এর মধ্যেই একদিন যাবো তোর বাড়ি, তোকে ইনভাইট করতে। বনি, আমি জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি, কিন্তু এই প্রথমবার এমন একজন মানুষকে দেখলাম যাকে আমি এত বছর ধরে বিশ্বাস করার পর জেনেছি যে সে আসলে একটা নরকের কীট। আমাকে তুই নরকের কীট বলছিস? না না, এটা ফ্রিডম অফ স্পিচ, তুমি এটা বলতেই পারো, আমার কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যদি মানুষ হারতে থাকে, তার মধ্যে ডেফিনেটলি একটা ফ্রাস্ট্রেশন আসে, আর সেই ফ্রাস্ট্রেশন থেকে তুই কথাগুলো বলছিস আমি বুঝতে পারছি। শোন দেবদূত বনিসিনা, একটা কথা ভালো করে শুনে রাখ। আমি এতগুলো বছর ধরে তোকে কোনো দোষ দিইনি, তার কারণ আমি তোকে আমার নিজের জীবনে সত্যের সঙ্গে জড়াইনি। কিন্তু আজ, এখন যখন তুই সব সত্যিটা জেনেছিস, এবং তারপরেও তুই বলতে পেরেছিস যে তুই এই সত্যের সঙ্গে যুক্ত নোস, এই সত্যের সঙ্গে তোর কোনো যোগ নেই, তুই যখন বলতে পেরেছিস যে আমি মিথ্যেবাদী, আমি তখন থেকে জেনেছি যে তোর মতন খারাপ মানুষ পৃথিবীতে আর দুটো নেই। আর তাই আমার মেয়ের ডিভোর্সের বিনিময়ে তোর মেয়ের বিয়েতে তুই যে আমাকে নেমন্তন্ন করবি, আমার মেয়েকে নেমন্তন্ন করবি, এতে আমি একটু আশ্চর্য হচ্ছি না। কারণ এখন আমি বুঝে গেছি যে তুই সব পারিস। আর আমি এ কথাও বুঝে গেছি, আমি আমার জীবনের এতগুলো বছরের ইনভেস্টমেন্টের নিট ফল যেটা পেলাম সেটা হলো বিগ জিরো। তবে হ্যাঁ, এত কিছুর পরও তুই যদি
তোর মেয়ের বিয়েতে আমাকে নির্লজ্জের মতন নেমন্তন্ন করতে আসতে পারিস, তাহলে আমিও আমার মেয়েকে নিয়ে ততোধিক নির্লজ্জ হয়ে তোর মেয়ের বিয়েতে নেমন্তন্ন রক্ষা করতে যাব। বুঝেছিস? রাখ ফোনটা। হ্যালো, তুই ঠিক কথা বলেছিস মা, একদম ঠিক কথা বলেছিস আমাকে। উল্টাই পাও না, ও যদি সাহস করে নিজের মেয়ের বিয়ে নিমন্ত্রণ করতে আসে আমাদের, আমরাও তাহলে ও বিয়ে হাঁটাতে যাবো, যেতেই হবে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? যেখানে রোজ যাই। তোমাকে একটা কথা বলি, তোমার ডিভোর্সটা তো এই সপ্তাহে মিটেই যাচ্ছে, পাশাপাশি মেধার সঙ্গে আমরা বিয়ের কথাবার্তা চালাচ্ছি। তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না। তোমরা যে এই কথাটা চালাবে সেটা তো আমার জানা ছিল মেজমা, কিন্তু সেটা নিয়ে তো আমার কোনো আপত্তি নেই। তোমরা আমাকে সই করে দিতে বলেছো, আমি সইটা করে দিয়েছি। যেদিন আমাকে কোর্টে আইনি বিচ্ছেদের লিখে ডাকবে আমি সেদিন যাব, আমার সেটাতেও কোনো আপত্তি নেই। তাছাড়া আমি তোমাদের সাথে দেখা করতে এখানে আসিলাই, বাবা আমাকে ডেকেছে তার লিখে এসেছি। এই বাবা বাবা মানেটা কি? বাবা কিসের বাবা? আমাদের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই, বাবা ডাকার আর কোনো প্রয়োজনও নেই। শুধু সম্পর্ক থাকলে কি সবাই সবাইকে বাবা বলে ডাকে? এরকম তো অনেক সম্পর্ক আছে যেখানে অনেকে অনেককে বাবা বলে, মেয়ে বলে, সেটা তোমরা জানো না? মেধা দিদির সাথে তোমাদেরও তো সেরকম সম্পর্ক, তোমরা তো মেধা দিদিকে মেয়ে বলে মানো, তাই না? এই তর্ক করো না একদম, তোমার সঙ্গে আমরা কেউ তর্ক করতে চাই না। আমি তো তর্ক করতে আসিলাই মা, আমি নিজের মতন উপরে যাচ্ছিলাম বাবাকে ওষুধটা খাওয়াতে, তারপর নিজের মতন চলে যেতাম। তোমরা আমার পথটা আটকে আমার সাথে তর্ক করতে শুরু করলে। আমরা চাই না তুমি আর এই বাড়িতে আসো। আমি যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন থেকেই তোমরা যাওনি আমি এখানে আসি, এতে নতুন কি আছে? এটা তো আমার জানা কথা। আর সব চাওয়াকে কি সম্মান করা যায়? তোমরা চাও না, বাবা যদি না চায় তখন আমি আর আসবো না এখানে। বাবা চায় বলে আমি এখানে আসতে পারতাম। আশা করছি সেই মানুষটা এখানে এখনো দাম আছে। এই শোনো, ওই লোকটার ভীমরতি ধরেছে বলে তো আমাদের ভীমরতি ধরেনি। আজ না হয় মেধার সঙ্গে অঙ্কুরের এখনো বিয়ে হয়নি, কিন্তু এই তো আমরা এই কদিনের মধ্যে বিয়ে ঠিক করছি, বিয়ে হয়েও যাবে। তারপর ওদের বিয়ের পরেও কি তুমি টং টং করে যাতায়াত করবে নাকি এখানে? হ্যাঁ, সেটা আমরা কিছুতেই হতে দেব না। নতুন বউ সেটা মেনে নিতে পারবে? তুমি ওদের সংসার করতে দেবে না? মেধা দিদি যখন আমাকে সংসারটা করতে দেয়নি আমি সেটা মেনে নিইনি, মেধা দিদিও মানবে না। কিন্তু আমি তো মেধা দিদির স্বামী নিয়ে টানাটানি করতে এখানে আসিলাই। আমি যার লিগে এসেছি সেই যেদিন আমাকে আসতে বারণ করবে সেদিন আমি আসা বন্ধ করে দেবো। আমরা তো বলছি, আমরা যখন বলছি তখন তুমি সেই কথাটা শুনবে। মার থেকে তো মাসির দরদ বেশি হতে পারে না? হ্যাঁ, আমি তো আছি ওর স্ত্রী, ওর সেবা যত্ন করবার জন্য। আর আমরা তোকে দেখভাল করছি, শুধু ওষুধ খাওয়ানোর জন্য তোমাকে কোনো প্রয়োজন নেই আমাদের। তুমি এমন একটা ভাব করছো যে তুমি না এলে যেন দাদার ওষুধ খাওয়ানোটাই হবে না। আমরা অশিক্ষিত নাকি যে পড়ে পড়ে দাদাকে ওষুধটা খাওয়াতে পারবো না? আমি এই সকল কথা কিছুই বলি নাই, তোমরাই বলছো। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, আমার সময়ের দাম আছে, তো আমাকে অফিস যেতে হবে। আর আমি যখন এখানে এসে পড়েছি আমি বাবার কাছে যাব। না,
তোমার উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। সে কথাটা বাবা বললে আমি মানবো, তুই বললে আমি মানতে পারছি না রাঙাবাবু। দেখো আমন, তুমি এই বাড়িতে আমার সূত্রে এসেছিলে, আমার হাত ধরে। এখন আমি যা বলবো সেটাই তোমার শেষ কথা হওয়া উচিত। একদিন তোর সূত্রে এই বাড়িতে এসেছি, কাজের লোক হয়ে। আবার তোর সূত্রে এই বাড়িতে তোর বউ হয়ে এসেছে। কিন্তু আজ তো সেই সূত্র লাই রাঙাবাবু, সেই সূত্রে তো ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তাই আজকে যদি তুই বলিস যে আমি তোর সূত্রে এখানে এসেছি, সেটা তো ভুল কথা বলা হবে। আমাকে বাবা ডেকেছে, আমি তার লিখে এখানে এসেছি। দেখো, একই বিষয় নিয়ে একই কথা নিয়ে বারবার তর্ক করে তো কোনো লাভ নেই। তুমি বলো তো, তোমার কাছ থেকে আমরা এই সার্ভিসটা নিতে যাব কেন? সার্ভিস? হ্যাঁ তাই, তুমি রোজ এসে দাদাকে সেবা যত্ন করবে, পাড়ার লোকের কাছ থেকে সিম্প্যাথি নেবে, আর পাড়ার লোকের কাছে আমাদের মুখটা পোড়াবে, তাই তো? পেটে পেটে অনেক বদমাইশি বুদ্ধি তোমার। কথাগুলো ঠিক করে বলো। তোমরা যখন আমার সাথে সমস্ত সম্পর্ক অস্বীকার করেছো, তাহলে আমাকে এইভাবে অপমান করার অধিকার তোমার নাই। তুমি আমাদের বাড়িতে এসেছো বলেই তোমাকে অপমান করা হচ্ছে। আমরা কেউ যেচে পড়ে তোমার বাড়িতে গিয়ে অপমান করে দিই তোমাকে। এ বাড়িতে এলে তোমার এই অপমানটুকুই জুটবে। শোনো, আমরা সবাই আছি অঙ্কুরের বাবাকে দেখভাল করবার জন্য। অঙ্কুরের বাবা এখন যথেষ্ট সুস্থ আছে, তোমার এখানে আসার কোনো দরকার নেই। অঙ্কুরের বাবার যেটুকু দরকার সেটুকু আমরাই করতে পারবো। আমি তো সেই কথাটাই বললাম, বাবা যদি নিজের মুখে বলে আমাকে এখানে না আসতে, আমি আর এখানে কোনোদিন আসবো না। আর যদি আসতেও হয়, দরকারে আমরা বাবার জন্য একজন নার্স রাখবো, আর সেটা তুমি পার্ট টাইম জব হিসাবে করতেও পারো, কিন্তু তার জন্য তোমাকে রেমুনারেশন নিতে হবে। কি বললি তুই? এছাড়া তো আর কোনো উপায় নেই। তুমি যদি বাবাকে এরকমভাবে এসে নার্সিং করো, তার জন্য তোমাকে টাকা নিতে হবে, আমি এটাই বলতে চাইলাম। দেখো, আমার জীবনে একসময় অনেক কমপ্লিকেশনস গেছে। জীবনের এই স্টেজে এসে আমি আর নতুন করে কোনো কমপ্লিকেশন নিতে রাজি নই মেধার সঙ্গে, বিশেষ করে তোমার জন্য। তুই আমাকে টাকা দেখাচ্ছিস? টাকা দেখাচ্ছি না। তুমি যদি বাবাকে সার্ভ করো, বাবার সেবা যত্ন করো, তার জন্য তোমাকে টাকা নিতে হবে, আমি এই কথাটাই বলতে চেয়েছি। রাঘাবাবু, একটা মানুষ এক জীবনে এত পাল্টে যেতে পারে? কিছু বদলায়নি, যা ঠিক সেটাই বলেছে ও। আচ্ছা, তুমি কি মনে করেছো? হ্যাঁ, তুমি বাড়ির কর্তাকে বশ করে রেখে অশান্তিটাকে জিয়ে রাখবে? সেটা আমরা কিছুতেই হতে দেব না। অঙ্কুর একবার ভুল করে ফেলেছে, আর ওকে ভুল করতে দেব না আমরা। তুই তো এমন কিছু রোজগার করিসলাম, তো এই টাকাটা আমাকে কে দেবে বল কিনা? কে দেবে এই টাকাটা আমাকে? আমি কতটা কি রোজগার করি তা নিয়ে তোমার মাথা ব্যথা থাকার কথা নয় আমার। তোমাকে যখন টাকাটা দেবো বলেছি, তুমি দিলে আমি নিশ্চয়ই দেব, কিন্তু সেই টাকাটা আমি কোথা থেকে জোগাড় করব সেটা আমাকে ভাবতে দাও। শ্বশুরের থেকে লিবি তো? নয় শ্বশুর আর নয় বউ। ছি রাঙাবাবু, তো কেমন মানুষ আমি কোনোদিন ভাবিলাই। শোনো, তোমার তো অঙ্কুরের সঙ্গে এত কথা বলার কোনো কথাই নেই। কেন বারবার এখানে এসে এত অশান্তি বাড়াচ্ছ বলো তো? আমরা যখন কেউ চাই না তুমি এই বাড়িতে আসো, তাহলে প্রত্যেকটা দিন কেন এসে এত অশান্তি পাকাচ্ছ? শয়তানি বুদ্ধি, এই করে অঙ্কুর আর মেধার সম্পর্কটাকে নষ্ট করবে। সম্পর্ক যদি ঠিক থাকে না, সেটাকে নষ্ট করার ক্ষমতা বাইরের লোকে হয় না। আমার আর রাঙাবাবুর সম্পর্ক ঠিক ছিল না, তার লিখকে বাইরের লোকে এসে সেটাকে নষ্ট করতে পেরেছে।
কিন্তু মেধা দিদি আর রাঙাবাবু যদি সম্পর্ক ঠিক থাকে, সেটাকে নষ্ট করার ক্ষমতা আমার নেই। শুধু শুধু তোরা ভয় পাচ্ছিস। আমি তো তার লিগে এখানে আসিলে, আমাকে বাবা ডেকেছে তার লিগে এসেছি। আর রাঙাবাবু টাকা দিতে গেলে তার অনেক টাকা দিতে হয়। তুই কি সব টাকা দিতে পারবি? কিসের টাকা? তুই আমাকে ডিভোর্স পেপারে সই করতে বললি, আমি করে দিলাম। কিন্তু ডিভোর্স দিয়ে বউকে ছাড়ার সময় একটা খোরপোশ দিতে হয়, সেটা নিয়ে তো কিছু বলিস লাই। এই তো ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে। এখন এখন বুঝতে পারছিস তো অঙ্কুর, এই মেয়ের ধান্দা কি? হ্যাঁ, তুই না কত ভালো মেয়ে বলতিস ওকে। দাদাকে শোনা এই কথাটা? দাদা তো ওর ওপর একেবারে অন্ধ হয়ে আছে না। অমন, আজ এত দেরি করলে কেন মা? আমি কখন থেকে হানটান করছি, তুমি এসে গেছো, আমি বুঝতেই পারিনি। এখানে এদের সঙ্গে এত কি কথা বলছো তুমি? তোমাকে তো বলেছি সোজা আমার ঘরে চলে যাবে, চলো। না, কাল থেকে ও আর আসবে না। আমি যতদিন বেঁচে থাকবো আসবে। তোমরা কোনো অধিকারে ওকে এ বাড়িতে আসা বন্ধ করতে পারো না। 1000 বার পারি। তোমার ভীমরতি হয়েছে বলে আমাদের ভীমরতি হয়নি। এই মেয়ে বাড়িতে ঢুকবে না, ব্যাস। কালকে আমরা মেধার বাবার সাথে কথা বলে এসেছি, এই সপ্তাহের মধ্যে ওদের ডিভোর্সটা হয়ে যাবে। সামনের সপ্তাহে বিয়ের দিন ঠিক করেছি। হ্যাঁ শোনো, মেধার আর অঙ্কুরের জীবনে কোনো অশান্তি আমি আর মেনে নেব না, ব্যাস। দাদা, আপনাকে তো এবার বুঝতে হবে, আপনার ছেলের জীবনটা নিয়ে আপনি তো ছেলে খেলা করতে পারেন না। আমার ছেলের জীবন নিয়ে আমি ছেলে খেলা করব? তার আগে অনেকে আছে ওর জীবন নিয়ে ছেলে খেলা করার। তোমরা সবাই আছো, কিন্তু এটাও ঠিক যে আমিও আমার জীবন নিয়ে কাউকে ছেলে খেলা করতে দেব না। আমন এ বাড়িতে আসবে, কিন্তু এটাও ঠিক যে আমিও আমার জীবন নিয়ে কাউকে ছেলে খেলা করতে দেব না। আমন এ বাড়িতে আসবে। আমনের এ বাড়িতে আসার সঙ্গে তোমার জীবনে ছেলে খেলার কি সম্পর্ক? 100 বার সম্পর্ক আছে। যাই হোক, আমি এত কথা ব্যাখ্যা দেব না। এ বাড়িতে আমার যখন অধিকার আছে, তখন আমি যতদিন বাঁচব, আমনও ততদিন এ বাড়িতে আসবে। তাহলে তো জোর করে ওর আশাটা বন্ধ করতে হয়। সেটা তো তোমরা পারবে না। বাবা যদি আমাকে এখানে আসতে বলে, আমি আসবো, আর সেটা নিজের অধিকারে আসবো। কোন অধিকারে? একদিন এই সংসারের বউ ছিল, তোর বউ ছিল। সম্পর্কটা শেষ হয়ে গিয়ে থাকলেও পুরনো বউদের লিখকে কিছু আইনের সুরক্ষা থাকে। তাই আসা তো দূরের কথা, আমি চাইলে এই বাড়িতেই আমি থেকে যেতে পারি। তাই জন্য বলছি, তুই আমার এখানে আসাটা বন্ধ করতে পারবি না। আর বাবা, তোমাকে ওষুধ খাওয়াই বলে, তোমার সেবা যত্ন করি বলে, তোমাকে খাবার খাওয়াতে আসি বলে ও আর আমাকে নার্স হিসাবে টাকা দিতে চায়। কি করি বলো তো? কি এত উদ্ধত্ত, এত বড় সাহস! ওর সঙ্গে যখন আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই ওর কাছ থেকে কোনো ফেভার আমরা এমনি এমনি নিতে পারি না, আমি নেবও না। একটা সময় ছিল যখন ওই বাড়িতে এসেছিল আমার সূত্রে, আমার স্ত্রী হিসাবে।
কিন্তু এখন যখন আমাদের মধ্যে সেই সম্পর্ক শেষ হয়ে গেছে, তখন ও চাইলেই এমনি এমনি এসে এই বাড়ি কাউকে কোনো ফেভার বা সার্ভিস দিতে পারে না। সেটা আমরা নেব না, তার জন্য তাকে টাকা নিতে হবে। হ্যাঁ, তুমি যদি আলাদাভাবে আলাদা বাড়িতে থাকতে, সেটা তোমার নিজস্ব ব্যাপার ছিল। তুমি নিজের ইচ্ছে মতো তার কাছ থেকে যে কোনো ফেভার নিতে পারতে। কিন্তু তুমি যখন এই বাড়িতে আছো, যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকি, তখন আমন যদি এসে তোমাকে সার্ভ করে, তোমাকে নার্সিং করে বা কোনো ফেভার দেয়, তাহলে তার জন্য তাকে টাকা নিতে হবে। দিয়ে দে না, দিয়ে দে। এই যে কদিন কাজ করেছে দিন গুনতে হিসেবে টাকাটা দিয়ে দে। ওই পার ডে 100 টাকা করে কত হয়? দিয়ে দে, দিয়ে দে, টাকাটা দিয়ে দে। দে টাকাটা দেখে নে। চলো 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 পাল্টাই